নমস্কার। আমাদের আজকের আলোচ্য বিষয় রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা শৈলী, রচনা বৈশিষ্ট্য, ভাষা শৈলী। আমরা জানি 19 শতকে নয়া শিক্ষা ব্যবস্থার হাত ধরে বাঙালির আর্থসামাজিক জীবনে সাহিত্য সংস্কৃতি ক্ষেত্রে নানান বদল সংগঠিত হয়। প্রাথমিক পর্বে ফোর্ট উইলিয়াম কলেজের হাত ধরে বাংলা ভাষা শিক্ষার উদ্দেশ্যে বাংলা সাহিত্য চর্চার সূত্রপাত ঘটে। পরবর্তীতে শিক্ষিত বাঙালি মধ্যবিত্ত শ্রেণীর হাত ধরে বাংলা ভাষা এবং সাহিত্য চর্চার ধারায় এক বদল সংগঠিত হয় এবং বাংলা ভাষা সাহিত্য চর্চার সম্প্রসারণ ঘটে। প্রাথমিক পর্বে রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরদের হাত ধরে, পরবর্তীতে প্যারীচাঁদ মিত্র, কালীপ্রসন্ন সিংহ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়দের হাত ধরে বাংলা সাহিত্যের বিভিন্ন প্রকরণ সংরূপের আবির্ভাব ঘটে। বাংলা ভাষা সাহিত্য সংক্রান্ত আলোচনা রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান ব্যতি রেখে শেষ করা সম্ভব নয়। 19-20 শতক অর্থাৎ দীর্ঘ 2 দশক জুড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য চর্চার সম্প্রসারণ ঘটে। আমরা রবীন্দ্রনাথ ঠাকুর সৃষ্ট বিভিন্ন সাহিত্য সংরূপগুলির দৃষ্টান্ত আলোচনার মাধ্যমে রবীন্দ্রনাথের ভাষা শৈলী, ভাষা বৈশিষ্ট্য, রচনা শৈলী সম্পর্কে আলোচনা করব। আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর উপন্যাস, ছোট গল্প, প্রবন্ধ থেকে শুরু করে সমালোচনা সাহিত্য, কবিতা রচনা, নাটক রচনায় নিজের কৃতিত্বের পরিচয় দিয়েছেন। পারিবারিক পরিসরে অত্যন্ত অল্প বয়স থেকে সাহিত্য চর্চার আঙিনায় অনুপ্রবেশ ঘটে রবীন্দ্রনাথ ঠাকুরের। রবীন্দ্রনাথের প্রথম গদ্য রচনা প্রকাশ পায় 1283 বঙ্গাব্দে জ্ঞানাঙ্কুর ও প্রতিবিম্ব পত্রিকায়। এই পত্রিকায় তিনি একটি সমালোচনা সাহিত্য রচনা করেন। অর্থাৎ এখানে তিনি ভুবন মোহিনী প্রতিভা, অবসর সরোজিনী, দুঃখ সঙ্গিনী এই 3টি বইয়ের সমালোচনা রচনা করেন। এই গদ্যের সাহিত্যিক নিদর্শন আমাদের আলোচ্য নয়, তবে এর ঐতিহাসিক মূল্য অস্বীকার করতে পারি না। কিছু অংশ দেখে নিই এই রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একদম প্রথম পর্বের গদ্যের নিদর্শন। মনুষ্য হৃদয়ের স্বভাব এই যে যখনই সে সুখ, দুঃখ, শোক প্রভৃতির দ্বারা আক্রান্ত হয় তখন সে ভাববাহ্যে প্রকাশ না করিলে সে সুস্থ হয় না। যখন কোনো সঙ্গী পাই তখন তাহার নিকট মনোভাব ব্যক্ত করি, নহিলে সেই ভাব সঙ্গীতাদির দ্বারা প্রকাশ করি। এই রূপে গীতিকাব্যের উৎপত্তি। অর্থাৎ স্পষ্টতই বোঝা যাচ্ছে যে প্রাথমিক পর্বে রবীন্দ্রনাথ ঠাকুর সাধু গদ্য রীতিতেই তার সাহিত্য রচনা করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাথমিক পর্বের আলোচনাগুলিতে আমরা সাধু গদ্য রীতি নিদর্শনে দেখতে পাবো। পরবর্তীতে সবুজপত্র পত্রিকার হাত ধরে রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যেও চলিত গদ্য রীতি ব্যবহারের নিদর্শন লক্ষ্য করা যায়। আমরা বিভিন্ন সময় রবীন্দ্রনাথের কবিতা পড়েছি, রবীন্দ্রনাথের কবিতার রসাস্বাদন করেছি। আজ সেই কবিতাগুলি আলোচনার প্রেক্ষিতে আমরা তার ভাষা শৈলী সম্পর্কে আলোচনা করব। একটি পরিচিত কবিতা প্রভাত সঙ্গীত কাব্যগ্রন্থের নির্ঝরের স্বপ্নভঙ্গ। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পারা। কেশ এলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব, হেসে খল খল গেয়ে কল কল, তালে তালে দিব তালি। দেখুন এখানে মূলত সাধু রীতি ব্যবহৃত হয়েছে, রবীন্দ্রনাথের একদম প্রথম পর্যায়ের কবিতা। কিন্তু এই যে সাধু রীতির ব্যবহার, সেখানে তার প্রকাশে এক ধরনের সারল্য লক্ষণীয়। বিভিন্ন শব্দ ব্যবহারের কারণে এবং ছন্দগত মিলের কারণে এক ধরনের শ্রুতি মাধুর্য তৈরি হয়। এখানে বেশ কিছু তৎসম শব্দের ব্যবহার আমরা দেখতে পাই, যেমন করুণাধারা, পাষাণ কারা, কেশ এলাইয়া ইত্যাদি। কিন্তু তার পাশাপাশি আমরা দেখতে পাবো যে খলখল, কলকল ইত্যাদি ধন্যাত্মক শব্দের ব্যবহারও কিন্তু এই কবিতায় প্রকাশ পেয়েছে। আরেকটি কবিতার উদাহরণ দেখে নিই, মানসী কাব্যগ্রন্থের সুরদাসের প্রার্থনা। আমরা একটু শেষ দিককার কিছু
অংশ পড়ব। এই আখি আমার শরীরে তো নাই, ফুটেছে মর্মতলে, নির্বাণহীন অঙ্গার সম নিশিদিন শুধু জলে। সেথা হতে তারে উপাড়িয়া লও জ্বালাময় দুটো চোখ, তোমার লাগিয়া তিয়াস যাহার সে আখি তোমারই হোক। এখানে স্বাভাবিক প্রশ্ন তৈরি হয় যে একজন ব্যক্তি মানুষ একটি কবিতাতেই একবার চোখ শব্দটি ব্যবহার করছেন, একবার আখি শব্দটি ব্যবহার করছেন। এখানে কি তাহলে একে আমরা একটি দোষ বলে দেখব? কিন্তু প্রথমে আমার যেটা মনে রাখা দরকার যে কবিতা রচনার ক্ষেত্রে এই স্বাধীনতা কবির থাকে। তিনি ছন্দের কারণে আর শ্রুতি মাধুর্যের কারণে বিভিন্ন শব্দ ব্যবহার করতে পারেন। এটি কবিতার স্বাধীনতা, কবিতার স্বাতন্ত্র, কবিতার সলক্ষণ বৈশিষ্ট্য। তাই এটিকে আমরা গুরুচণ্ডালী দোষ বলতে পারি না। গদ্য রচনার ক্ষেত্রে যদি কখনো সাধু এবং চলিত গদ্য কি সঙ্গে ব্যবহৃত হয় তখন তাকে আমরা গুরুচণ্ডালী দোষ বলি, কিন্তু কবিতার ক্ষেত্রে সাধারণত এটিকে কোনো দোষ হিসেবে আমরা দেখি না। এবং রবীন্দ্রনাথের কবিতায় আমরা বারবার এরকম বিভিন্ন শব্দের উদাহরণ দেখতে পাবো যেখানে একই সঙ্গে চলিত এবং সাধুরীতি পাশাপাশি ব্যবহৃত হয়েছে। আমরা আরেকটি উদাহরণ দেখি সোনার তরী কবিতার কিছু লাইন। ঠাই নাই ঠাই নাই ছোট সে তরী, আমারই সোনার ধানে গিয়াছে ভরি, শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পরি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। স্বাভাবিক এখানে একটা চলিত কথ্য রীতির প্রভাব আমরা দেখতে পাই, কিন্তু তারই সঙ্গে সঙ্গে রহিনু শব্দের প্রয়োগ, এটি কবিতার নিজস্ব বৈশিষ্ট্য, কবিতার নিজস্বতা, যেখানে কবি তার প্রকাশের স্বার্থে একই সাথে পাশাপাশি দুই রীতির ব্যবহার করছেন। আরো কিছু উদাহরণ আমরা দেখতে পারি, যেমন চিত্রা কাব্যগ্রন্থের ঝুলন কবিতা বা কাহিনী কাব্যগ্রন্থের পুরাতন ভৃত্য, এটি আপনাদের অনেকেরই নিশ্চয়ই পড়া। পুরাতন ভৃত্য কবিতাতে প্রধানত আমরা সাধুরীতির প্রভাবই দেখতে পাই। হয়ে জ্ঞানহীন কাটিল দুদিন বন্ধ হইল নারী, এতবার তারে গেনু ছাড়াবারে এতদিনে গেল ছাড়ি, বহুদিন পরে আপনার ঘরে ফিরিনু সারিয়া তীর্থ, আজ সাথে নেই চিরসাথী সেই মোর পুরাতন ভৃত্য। এখানেও দেখুন মূলত আমরা গদ্য রচনার ক্ষেত্রে সঙ্গে শব্দটি ব্যবহার করি, কিন্তু কবিতার ক্ষেত্রে কিন্তু লেখক সাথে শব্দটি ব্যবহার করেছেন। আমরা আরেকটি উদাহরণ দেখব গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ধুলা মন্দির। মুক্তি ওরে মুক্তি কোথায় পাবি, মুক্তি কোথায় আছে, আপনি প্রভু সৃষ্টি বাঁধন পরে বাধা সবার কাছে, রাখরে ধ্যান থাকরে ফুলের ডালি, ছিরুক বস্ত্র লাগুক ধুলাবালি, কর্মযোগে তার সাথে এক হয়ে ঘর্ম পড়ুক ঝরে। এইখানে একটি শব্দের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করতে চাইবো। একদম প্রথম থেকে আমরা যখন কবিতার লাইনগুলি পড়ছিলাম মূলত চলিত শব্দই ব্যবহৃত হয়েছে, কিন্তু একদম শেষ লাইনে আমরা ধর্ম শব্দটি ব্যবহার দেখতে পাই। এখানেও সেই একই সংমিশ্রণ লক্ষণীয়। আমরা বলাকা কাব্যগ্রন্থের শাহজাহান কবিতাটি দেখতে পারি। আবার তার পরবর্তীতে আমরা যদি পলাতকা এবং পুনশ্চ কাব্যগ্রন্থ দুটি দেখি, তার বিভিন্ন কবিতাগুলির দিকে তাকাই, তাহলে দেখতে পাবো এই দুটি কাব্যগ্রন্থেই মূলত গদ্য ভঙ্গিতে কবিতা রচনা করা হয়েছে, যাকে আমরা গদ্য কবিতা বলে থাকি। এই কবিতাগুলি পড়ার সময় মনে হয় আমরা একটি কাহিনী পড়ছি, আমরা একটি গদ্য পড়ছি, একটি গল্প পড়ছি, একটা কাহিনী থাকে সেখানে। আমরা একটি উদাহরণ দেখি পলাতকা কাব্যগ্রন্থের ফাঁকি কবিতা। যাত্রী ঘরে বিছানাটা দিলেম পেতে, বলে দিলেম বিনু এবার চুপটি করে ঘুমো আরামেতে, প্ল্যাটফর্মে চেয়ার টেনে পড়তে শুরু করে দিলেন ইংরেজি এক নভেল কিনে এনে, গেল কত মালের গাড়ি, গেল প্যাসেঞ্জার, ঘন্টা তিনেক হয়ে গেল পার। দেখুন এই গোটা অংশটা পড়লে মনে হয় যে আমরা যেন কোনো গদ্য পড়ছি, এবং এখানে এই যে দিলেম শব্দে ব্যবহার করা হয় যা কথ্য একটি রীতি। প্রত্যেক দিনকার ব্যবহারে রাঢ়ী উপভাষার যে ব্যবহার, সেখানে আমরা এই ধরনের শব্দ প্রয়োগ দেখতে পাই। আবার তার পাশাপাশি রবীন্দ্রনাথ একই সঙ্গে প্ল্যাটফর্ম এই ইংরেজি শব্দটি ব্যবহার করছেন, নভেল শব্দটি ব্যবহার করছেন, প্যাসেঞ্জার শব্দ ব্যবহার করছেন, অর্থাৎ যে বিভিন্ন ইংরেজি শব্দ আমাদের শব্দ ভাণ্ডারে স্বাভাবিকভাবে ব্যবহৃত হয়েছে, স্বাভাবিকভাবে গৃহীত হয়েছে, তার ব্যবহার এই কবিতার ক্ষেত্রে লক্ষণীয়। আমরা আরেকটি উদাহরণ দেখতে পারি পুনশ্চ কাব্যগ্রন্থের সাধারণ মেয়ে কবিতাটি। এই কবিতাটি পড়লেও আমরা দেখতে পাবো মনে হয় যেন একটি মেয়ে তার নিজের কথা খুব স্বাভাবিক ভঙ্গিতে প্রকাশ করছেন। পাই পড়ি তোমার
একটা গল্প লেখো তুমি শরৎবাবু, নিতান্ত সাধারণ মেয়ের গল্প, যে দুর্ভাগিনীকে দূরের থেকে পাল্লা দিতে হয় অন্তত ৫-৭ জন অসামান্যার সঙ্গে, অর্থাৎ সপ্তরথিনীর মার। বুঝে নিয়েছি আমার কপাল ভেঙেছে, হার হয়েছে আমার। এখানেও চলিত রীতি ব্যবহৃত হয়েছে, কিন্তু তার পাশাপাশি সপ্তরথিনীর মতো সংস্কৃত গন্ধি শব্দের ব্যবহার কিন্তু আমরা এই কবিতায় দেখতে পাই, যা খুব স্বাভাবিকভাবেই কবিতার প্রয়োজনে উপস্থিত হয়েছে। শেষ একটি উদাহরণ দেখব কবিতার ক্ষেত্রে। আরোগ্য কাব্যগ্রন্থের ওরা কাজ করে। রাজছত্র ভেঙে পড়ে, রণডঙ্কা শব্দ নাহি তোলে, জয়স্তম্ভ মূঢ়সম অর্থ তার ভোলে, রক্তমাখা অস্ত্র হাতে যত রক্ত আঁখি, শিশুপাঠ্য কাহিনীতে থাকে মুখ ঢাকি। দেখুন, ১৯৪১ সালে রবীন্দ্রনাথ এই কবিতাটি রচনা করছেন। যদি এই সময়ের কোনো গদ্য আমরা দেখি, তাহলে দেখব সেখানে রবীন্দ্রনাথ খুব স্বাভাবিকভাবেই চলিত রীতি ব্যবহার করছেন, কিন্তু কবিতার ক্ষেত্রে কিন্তু তিনি সেই রীতি অনুসরণ করেননি। কারণ তার পাশাপাশি আমরা এখানে রাজছত্র, রণডঙ্কা, জয়স্তম্ভ ইত্যাদি বিভিন্ন তৎসম শব্দের ব্যবহার দেখতে পাই। পরবর্তী পর্যায়ে আলোচনা করব নাটক সম্পর্কে। রবীন্দ্রনাথ বিভিন্ন ধারা নাটক রচনা করেছেন, রূপক সাংকেতিক নাটক, গীতিনাট্য, কাব্যনাট্য, নৃত্যনাট্য ইত্যাদি। কিন্তু তার মধ্যে কয়েকটি বিষয় সম্পর্কে, কয়েক নাটক সম্পর্কে আমরা আলোচনা করব। আমরা প্রথমেই দেখে নেব অচলায়তন নাটকের কিছু উদাহরণ। আমাদের সকলেরই ভীষণ পরিচিত একটি নাটক মহাপঞ্চক। তিনি কি বলছেন? এই বানরটার উপর রাগ করাও শক্ত, দেখো পঞ্চক, তুমি তো আর বালক নও, তোমার এখন বিচার করে দেখার বয়স হয়েছে। এই অংশটি চলিত রীতিতেই রচিত, এবং এখানে বানর শব্দটির প্রয়োগ কথ্য চলিত রীতির প্রয়োগের একটি উদাহরণ। এবার আমরা যদি শেষ উদাহরণটি দেখি, দ্বিতীয় ছাত্র বলছেন, পঞ্চক, তুমি আর বৃথা সময় নষ্ট করো না, অন্তত শৃঙ্গ ভেদী ব্রত, কাকচক্ষু পরীক্ষা, ছাগ লোম শোধন, দা বিংশ পিশাচ ভয়ভঞ্জন, এগুলো তো জানা চাই, নইলে তুমি অচলায়তনের ছাত্র বলে লোক সমাজে পরিচয় দেবে কোন লজ্জায়। এখানেও দেখুন, শুধুমাত্র এই মন্ত্রগুলোর কথা যখন বলা হচ্ছে বা আচারগুলোর নাম যখন বলা হচ্ছে, শৃঙ্গভেদী ব্রত, কাকচক্ষু পরীক্ষা, ছাগল লোম শোধন, তখন কিছু সমাসবদ্ধ পদ ব্যবহার করা হচ্ছে ঠিকই, কিন্তু প্রধানত চলিত রীতিতেই সহজ বাক্যরীতি ব্যবহৃত হয়েছে। আমরা যদি মুক্তধারা নাটকের উদাহরণ দেখি, সেখানেও সেই চলিত রীতির উদাহরণ দেখতে পাবো। আমরা অল্প একটুখানি অংশ পড়ছি। প্রজাদের মনের ভাব আপনার জানা চাই, যুবরাজকে খুঁজে পেতে যতই বিলম্ব হচ্ছে, ততই তাদের অধৈর্য এত বেড়ে উঠেছে যে যখন তাকে পাওয়া যাবে তখন তার শাস্তির জন্য অপেক্ষা করবে না। চলিত রীতির উদাহরণ। এবং দেখুন, এই মুক্তধারা যা ১৯২২ সালে রচিত হচ্ছে, তাতে যেভাবে চলিত রীতির ব্যবহার দেখতে পাচ্ছি, কবিতার ক্ষেত্রে কিন্তু আক্ষরিক অর্থে সেই চলিত রীতির প্রভাব আমরা দেখতে পাই না। তার কারণ একটাই, যে কবিতার ক্ষেত্রে লেখকের সে স্বাধীনতা থাকে, কিন্তু গদ্য রচনার ক্ষেত্রে যদি এরকম সংমিশ্রণ ঘটে, তাকে আমরা গুরুচণ্ডালী দোষ বলি, এবং সেই দোষ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আরেকটি উদাহরণ আমরা দেখব নাটকের, এটি কাব্যনাট্য, বিসর্জন নাটক। এইখানে এটি যেহেতু কাব্যনাট্য, তাই দেখুন এই নাটকটি লেখার যে স্টাইল, লেখার যে ভঙ্গি, তার মধ্যে এক ধরনের কবিতার যে অ্যালাইনমেন্ট আমরা দেখতে পাই, কবিতা লেখার যে ফরম্যাট বা যে স্টাইল আমরা দেখতে পাই, তা অনুসৃত হয়েছে। ফলে এই অংশেও আমরা কিন্তু কেবলমাত্র সাধু বা কেবলমাত্র চলিত রীতির প্রভাব দেখতে পাবো না, বরং তার সংমিশ্রণ দেখতে পাবো। যেমন গোবিন্দ মাণিক্য বলছেন, ক্ষুদ্র ছাক শিশু, দরিদ্র এ বালিকা স্নেহের পুত্তলি, তারে নাকি কেড়ে আনিয়াছ মার কাছে বলি দিতে, এ দান কি নেবেন জননী প্রসন্ন দক্ষিণ হস্তে। একটু আগে আমরা মুক্তধারা বা অচলায়তনের ক্ষেত্রে যেই ভঙ্গি বা যে স্টাইল দেখলাম, এখানে কিন্তু সেই স্টাইলটি অনুসৃত হয়নি, কারণ এটি কাব্য নাটক, কবিতার ঢঙে লেখা। আবার জয়সিংহ বলছেন, তোমার মন্দিরে একই নতুন সঙ্গীত ধ্বনিয়া উঠিল আজ হে গিরিনন্দিনী, করুণা কাতর কণ্ঠস্বরে, ভক্ত হৃদি অপরূপ বেদনায় উঠিল ব্যাকুলি, হে শোভন কোথা যাব এ মন্দির ছেড়ে। এখানেও ওই যা বললাম, যে যেহেতু কবিতার ক্ষেত্রে লেখকের স্বাধীনতা থাকে, এখানে একই সঙ্গে কোথা এবং কোথায় দুটি শব্দ ব্যবহৃত হয়েছে পাশাপাশি। আমরা একটি গীতিনাট্যের উদাহরণ দেখি, মায়ার খেলা। এখানে মূলত সাধু রীতি ব্যবহৃত হয়েছে, এবং এখানে কিন্তু আমরা কোনো চলিত রীতির সংমিশ্রণ দেখতে পাবো না।
অমরের মনে ক্রমে প্রমোদার প্রতি প্রেম প্রবল হইয়া উঠিতে লাগিল। প্রমোদারও হৃদয়ের ব্যাকুলতা বাড়িয়া উঠিল। বাহিরে চঞ্চলতা দূর হইয়া গেল। সখীরা প্রমোদার অবস্থা বুঝিতে পারিল। এখানে খুব স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে যে সাধুরীতি ব্যবহৃত হয়েছে। আবার যদি বাল্মীকি প্রতিভার উদাহরণ দেখি, এখানেও আমরা দেখতে পাবো যে খানিকটা কবিতার ফরম্যাটে লেখা। রাঙাপদে পদযুগে প্রণমিগ ভব দ্বারা, আজিয়ে ঘোর নিশীথে পুজিব তোমারে তারা। এখানে ওখানে ছন্দ মিলিয়ে মিলিয়ে রচনার একটা প্রভাব আমরা দেখতে পাই। এরপর আমরা আলোচনা করব রবীন্দ্রনাথের অন্যতম একটি সংরূপ গদ্য সম্পর্কে। গদ্যের ক্ষেত্রে আমরা আত্মজীবনী, ভ্রমণ বৃত্তান্ত, চিঠিপত্র সম্পর্কে, চিঠিপত্রের উদাহরণ সম্পর্কে আলোচনা করব। যেমন আমরা জীবন স্মৃতি, এই জীবন স্মৃতি গ্রন্থের ঘর ও বাহির এই অংশটির কিছু উদাহরণ আপনাদের সামনে তুলে ধরলাম। আমাদের কম বেশি সকলেরই এই অংশগুলি পড়া, স্কুল পাঠ্য বই থেকেই আমরা এই অংশটি পড়ে আসছি। প্রথম অংশটি আমরা দেখে নেব। পুষ্করিণী নির্জন হইয়া গেলে সেই বটগাছের তলাটা আমাদের সমস্ত মনকে অধিকার করিয়া লইত। তাহার গুড়ির চারিধারে অনেকগুলো ঝুড়ি নামিয়া একটা অন্ধকারময় জটিলতা সৃষ্টি করিয়াছিল। সেই কুহকের মধ্যে বিশ্বের সেই একটা অস্পষ্ট কোণে যেন ভ্রম ক্রমে বিশ্বের নিয়ম ঠেকে গেছে। দেখুন, এখানে মূলত সাধুরীতি ব্যবহৃত হয়েছে, কিন্তু এই গদ্যটি বোধগম্যতার ক্ষেত্রে কোনো অসুবিধা বা কোনো প্রতিবন্ধকতা তৈরি হয় না। রামমোহন রায়দের হাত ধরে যে গদ্য রচনার শৈলী তৈরি হয়েছিল, পরবর্তীকালে বিদ্যাসাগর মহাশয়দের হাত ধরে যে সম্প্রসারণ ঘটে এবং বঙ্কিমচন্দ্রের হাত ধরে যার বিকাশ ঘটে, সেখানে আমরা যেমন অনেক তৎসম শব্দের প্রভাব দেখতে পেয়েছি, আন্বয়িক জটিলতা দেখতে পেয়েছি, রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে সে আন্বয়িক জটিলতা আমরা বহুল অংশে কাটিয়ে উঠতে পেরেছি। অর্থাৎ সাধু রীতিতে গদ্য রচনা হলেও ধরনের সহজ বাক্য গঠনের সঙ্গে আমরা পরিচিত হতে পারছি এই পর্বে এসে। এই অংশে আমরা দেখব জাপান যাত্রী এই গ্রন্থটির একটি উদাহরণ। এটি মূলত রবীন্দ্রনাথ যখন জাপান যাত্রা করেন, এই জাপান যাত্রাকালীন তার যে অভিজ্ঞতা এবং জাপান যাবার পর লেখকের যা অভিজ্ঞতা, সে অভিজ্ঞতাকে তিনি লিপিবদ্ধ করেছিলেন। আমরা কিছু উদাহরণ দেখে নেব। যে জাতির যেদিকে যতখানি বড় হবার শক্তি আছে, সেদিকে তাকে ততখানি বড় হয়ে উঠতে দিতে বাধা দেওয়া যে স্বজাতি পূজা থেকে জন্মেছে, তার মতো এমন সর্বনেশে পূজা জগতে আর কিছুই নেই। এই বাক্যটি খানিকটা দীর্ঘ, কিন্তু এই বাক্যটির অর্থ বোঝার ক্ষেত্রে কিন্তু আমাদের অসুবিধা তৈরি হচ্ছে না, এবং এই বাক্যটি, এই গোটা গ্রন্থটি মূলত চলিত রীতিতেই রচিত। এমন বর্বর জাতির কথা শোনা যায় যারা নিজের দেশের দেবতার কাছে পরদেশের মানুষকে বলি দেয়। আধুনিক কালে স্বজাতীয়রা তার চেয়ে অনেক বেশি ভয়ানক জিনিস। সে নিজের ক্ষুধার জন্য এক একটা জাতিকে জাতি, দেশকে দেশ দাবি করে। রবীন্দ্রনাথের যে ভাবনা মানব সভ্যতা সম্পর্কে, তা আমাদের আলোচ্য নয়, কিন্তু বলতে অসুবিধা নেই যে রবীন্দ্রনাথের চিন্তন, রবীন্দ্রনাথের দর্শন সহজ ভাষায় উনি আমাদের সামনে তুলে ধরেছেন চলিত গদ্যরীতির মাধ্যমে। এরকমই একটি উদাহরণ আমরা দেখতে পাই পশ্চিম যাত্রীর ডায়েরি। এখানে আমরা চলিত রীতির প্রভাবই দেখতে পাবো। আমরা এরপরে খানিকটা দেখে নেব রাশিয়ার চিঠির কিছু উদাহরণ। রাশিয়ার চিঠিও রবীন্দ্রনাথ যখন রাশিয়া যাত্রা করেন, রাশিয়ায় রবীন্দ্রনাথের যা অভিজ্ঞতা তা তিনি লিপিবদ্ধ করেন। মস্কোতে একটি কৃষি ভবন দেখতে গিয়েছিলুম, ওটা ওদের ক্লাবের মতো। রাশিয়ার সমস্ত ছোট বড় শহরে এবং গ্রামে এরকম আবাস ছড়ানো আছে। এসব জায়গায় কৃষিবিদ্যা, সমাজতত্ত্ব প্রভৃতি সম্পর্কে উপদেশ দেওয়ার ব্যবস্থা আছে। যারা নিরক্ষর তাদের পড়াশোনা শেখানোর উপায় করেছে। এখানে বিশেষ বিশেষ ক্লাসে বৈজ্ঞানিক রীতিতে চাষ করার ব্যবস্থা কৃষাণদের বুঝিয়ে দেওয়া হয়। প্রথমেই বলতেই হবে যে এটি একটি চলিত গদ্য রীতির উদাহরণ, এবং তার পাশাপাশি দেখুন প্রাত্যহিক দিনে যেমন ভাবে কথা বলি, অর্থাৎ ক্লাস, ক্লাব এই ধরনের যে ইংরেজি শব্দ, তাকে আমরা ভীষণ প্রাত্যহিক ব্যবহারে যেমন যুক্ত করে নিয়েছি, সংযুক্ত করে নিয়েছি, রবীন্দ্রনাথের লেখাতেও তার প্রকাশ কিন্তু আমরা দেখতে পাই। আমাদের এরপরের আলোচ্য রবীন্দ্রনাথের ছোট গল্প এবং উপন্যাস। ছোট গল্পের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে খুব নির্দিষ্টভাবে যে সবুজপত্র পত্রিকার আগের পর্বে আমরা যেমন সাধু রীতির ব্যবহার দেখতে পাবো, তেমনি সবুজপত্র পত্রিকা পরবর্তীকালীন যে রবীন্দ্রনাথের লেখা, সেখানে কিন্তু চলিত রীতির ব্যবহার দেখতে পাবো। যেমন পোস্টমাস্টার গল্পের একটি উদাহরণ আমরা দেখি।
যখন নৌকায় উঠিলেন এবং নৌকা ছাড়িয়া দিল, বর্ষা বিস্ফারিত নদী ধরণীর উচ্ছ্বলিত অশ্রুরাশির মতো চারিদিকে ছলছল করিতে লাগিল, তখন হৃদয়ের মধ্যে অত্যন্ত একটা বেদনা অনুভব করিতে লাগিলেন। সামান্য গ্রাম্য বালিকার করুণ মুখচ্ছবি যেন এক বিশ্বব্যাপী বৃহৎ অব্যক্ত মর্ম ব্যথা প্রকাশ করিতে লাগিল। সাধু গদ্যরীতির উদাহরণ এবং তার পাশাপাশি কিন্তু এখানে আমরা অনেকগুলি তৎসম শব্দের ব্যবহারও দেখতে পাই। আমাদের এরপরের আলোচ্য শাস্তি। শাস্তি গল্পেও দেখবেন যে যখন সর্বজ্ঞ কথক কথা বলছেন তখন তার বলা স্টাইল একরকম, যখন জজ সাহেব কথা বলছেন একজন শিক্ষিত ব্যক্তি কথা বলার স্টাইলে সাধুরীতির প্রভাব দেখতে পাই। চন্দনার কথাতেও আমরা খানিক সাধুরীতির ব্যবহার দেখতে পাই, কিন্তু শেষতম লাইনটি খুব গুরুত্বপূর্ণ। যখন আপনারা যারা শাস্তি গল্প পড়েছেন তারা জানবেন, যখন জজ সাহেব জিজ্ঞাসা করছেন যে তোমার কাকে দেখতে ইচ্ছা করে, চন্দনা বলবে যে আমার মাকে দেখতে ইচ্ছা করে একবার। যখন বলে তোমার স্বামী তোমাকে দেখতে চাইছেন, তখন যে লাইনটি দিয়ে এই অত্যন্ত বিখ্যাত একটি গল্প রচনা শেষ করেন রবীন্দ্রনাথ, চন্দনা কহিল মরণ। অর্থাৎ খুব সহজ একটি ভাবনার প্রকাশ একটি শব্দের মধ্যে দিয়ে যেন অনেকগুলো কথা এখানে রবীন্দ্রনাথ বলে দিয়েছেন। কিন্তু তাছাড়া আমরা যদি সর্বজ্ঞ কথকের উদাহরণ দেখি, ছিদাম বাতায়ন হইতে এই অত্যন্ত ব্যস্ত সমস্ত প্রতিদিনের পৃথিবীর দিকে একদৃষ্টে চাহিয়া আছে, সমস্তই স্বপ্নের মতো বোধ হইতেছে। ছিদামের কথা যখন সর্বজ্ঞ কথক বলছেন তখন আমরা সাধুরীতির ব্যবহার দেখতে পাচ্ছি। জজ সাহেবও বলছেন যে তুমি যে অপরাধ স্বীকার করিতেছ তাহার শাস্তি কি জানো, সাধুরীতির ব্যবহারই আমরা দেখতে পাই। দেখুন চন্দনার কথায় এক ধরনের আহ মেইলি যে কথকতার স্টাইল, আমরা যাকে অনেক সময় বলি যে মেয়েদের ভাষা খানিকটা আলাদা হয়, কারণ আমরা যারা সমাজ ভাষা বিজ্ঞান পড়েছি বা আপনারা যারা পরবর্তীকালে ভাষা বিজ্ঞান সম্পর্কে চর্চা করবেন আরো বিস্তারিত ভাবে, তখন দেখবেন যে সমাজ ভাষা বিজ্ঞান বলে যে ধর্ম, জাতি এবং লিঙ্গ ভেদে মানুষের ভাষার পার্থক্য হয়। চন্দ্রার কথায় তার প্রকাশ আমরা দেখতে পাই। ওগো তোমার পায়ে পড়ি তাই দাও না সাহেব। দেখুন এই যে পায়ে পড়ি, দাও না সাহেব, চলিত রীতির উদাহরণ। আবার তার পাশাপাশি চন্দ্রা বলছে তোমাদের যাহা খুশি করো, আমার আর তো সহ্য হয় না। এখানে যাহা যেমন একটি সাধু রীতির উদাহরণ, তেমনি তার পাশাপাশি দাও না সাহেব এর মধ্যে একটা চলিত কথ্য রীতির প্রভাব রয়েছে। হৈমন্তী এখানেও কিন্তু মূলত আমরা সাধুরীতির ব্যবহারই দেখতে পাই। আমার শ্বশুরের নাম গৌরীশঙ্কর, যে হিমালয়ে বাস করিতেন সেই হিমালয়ে তিনি যেন মিতা, তাহার গাম্ভীর্যের শিখর দেশে একটি স্থির হাস্য শুভ্র হইয়াছিল। আমরা তারপরে একটি উদাহরণ দেখব স্ত্রীর পত্র। স্ত্রীর পত্রে আমরা দেখতে পাবো যে এখানে চলিত গদ্যরীতি ব্যবহৃত হয়েছে এবং তার পাশাপাশি আপনারা যারা রাঢ়ী উপভাষার বৈশিষ্ট্য সম্পর্কে পড়াশুনো করেছেন তারা দেখবেন যে রাঢ়ী উপভাষার যে ক্রিয়াপদের ব্যবহার তার প্রকাশ এই গল্পটির ক্ষেত্রে লক্ষণীয়। আমরা উদাহরণটি পড়ি। আমার মেয়েটি তো সন্ধ্যা তারার মতো ক্ষণকালের জন্য উদয় হয়েই অস্ত গেল, আবার আমার নিত্যকর্ম এবং গরু বাছুরি নিয়ে পড়লুম। এই যে পড়লুম শব্দটি কিন্তু একদম রাঢ়ী উপভাষার একটি লক্ষণ, রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য। কিন্তু বাতাসে সামান্য একটা বীজ উড়িয়ে নিয়ে এসে পাকা দালানের মধ্যে অশ্বত্থ গাছের অঙ্কুর বের করে, শেষকালে সেইটুকু থেকে ইট কাঠের বুকের পাঁজর বিদীর্ণ হয়ে যায়। আমরা দেখতে পাচ্ছি এখানে চলিত রীতি ব্যবহৃত হয়েছে এবং এই যে পড়লুম শব্দটির ব্যবহার এটি কিন্তু একদম রাঢ়ী উপভাষার লক্ষণ। আপনারা যদি কখনো স্ত্রীরপত্র গল্পটি সম্পূর্ণ পড়েন তাহলে দেখবেন যে এরকম উদাহরণ সেখানে ছত্রে ছত্রে বিছানো রয়েছে। এরপর আমরা আরেকটি উদাহরণ দেখবো ল্যাবরেটরি। এটি রবীন্দ্রনাথের বেশ পরবর্তীকালীন রচনা। এখানে মূলত চলিত পদ্ধতিতে ব্যবহৃত হলেও মরাল গামিনী এই একটি সমাসবদ্ধ পদ তৎসম শব্দ কিন্তু ব্যবহৃত হয়েছে। পরে একটি উদাহরণ আমরা দেখব যেখানে কিন্তু আমরা বহুল পরিমাণে ইংরেজি শব্দের ব্যবহার দেখতে পাবো। সে তো পূর্বেই বলেছি, মেট্রিয়ার্কি রক্তের মধ্যে হামভাদনি জাগিয়ে তোলে, হতবুদ্ধি হয়ে যায় বৎসরা। এ তো হলো নাম্বার ওয়ান। তারপরে রেবতী যখন সরকারের বৃত্তি নিয়ে কেমব্রিজে যাবে স্থির হলো, আবার এসে পড়লো সেই পিসিমা হাউ হাউ শব্দে। রেবতীকে খুব খানিকটা গাল দিলুম, বললুম স্টুপিড, বললুম ডান্স, বললুম ইম্বেসিল, ব্যাস এখানেই খতম। রেবু এখন ভারতীয় ঘানিতে ফোটা ফোটা তেল বের করছেন।
দেখুন এখানে আমরা যেমন প্রচুর ইংরেজি শব্দের ব্যবহার দেখতে পাচ্ছি, যেমন মেট্রিয়ার্কি, নাম্বার ওয়ান, স্টুপিড, ডান্স, ইমবেসিল, সেরকমই কিন্তু আমরা খতম এরকম একটি আরবি শব্দের ব্যবহারও দেখতে পাচ্ছি। এখানে মূলত চলিত রীতিতেই গল্পটি রচিত হয়েছে এবং যেহেতু বললাম যে রবীন্দ্রনাথের এটি প্রায় শেষ দিককার রচনা, সেই জন্য এই যে বাংলা ভাষায় যে বিভিন্ন শব্দের একসাথে সহাবস্থান, তার একটা উদাহরণ কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, যা রবীন্দ্রনাথের একদম প্রথম দিককার রচনায় দেখতে পাই না। এরপর আমরা কিছু উপন্যাসের উদাহরণ দেখে নেব। এই উপন্যাসটি সাধু রীতিতে রচিত। বিনোদিনী বলছেন, ঠাকুরপো, কোথায় তোমার ব্যথা লাগিতেছে তাহা আমি জানি, কিন্তু যাহার শ্রদ্ধা আমি পাইয়াছিলাম এবং যাহার ভালোবাসা পাইলে আমার জীবন সার্থক হইত, তাহার কাছে এই রাত্রে ভয় লজ্জা সমস্ত বিসর্জন দিয়ে ছুটে আসিলাম। সে যে কত বড় বেদনায় তাহা মনে করিয়া একটু ধৈর্য ধর। এখানে আমরা মূলত সাধু রীতির ব্যবহার দেখতে পাই। নৌকাডুবির ক্ষেত্রেও অনুরূপ। আমরা এরপরে চতুরঙ্গ উপন্যাসটির কিছু উদাহরণ দেখে নেব। এখানে দামিনী সম্পর্কে বলা হচ্ছে, আর একবার দামিনী যখন এমনি করিয়াই নত হইয়াছিল, তখন শচীশ তার মধ্যে কেবল মাধুর্যকে দেখিয়াছিল, মধুরকে দেখে নাই। এখানে স্বয়ং দামিনী তার কাছে এমন সত্য হইয়া উঠিয়াছে যে গানের পথ তত্ত্বের উপদেশ সমস্তকে ঠেলিয়া সে দেখা দেয়, কিছুতেই তাকে চাপা দেওয়া চলে না। সাধুরীতে রচিত হলেও এই বাক্য গঠন রীতির যে সহজতম প্রকাশ আমরা রবীন্দ্রনাথের রচনার সূত্রে দেখতে পাই, তা বাংলা সাহিত্য চর্চায় এক বিবর্তনের স্বরূপ। শেষের কবিতা অত্যন্ত জনপ্রিয় বহুল পঠিত একটি উপন্যাস, তার একটি উদাহরণ আমরা দেখব। অমিত অনেক সুন্দরী মেয়ে দেখেছে, তাদের সৌন্দর্য পূর্ণিমা রাত্রির মতো উজ্জ্বল অথচ আচ্ছন্ন, লাবণ্যের সৌন্দর্য সকালবেলার মতো, তাতে অস্পষ্টতার মোহ নেই, তার সমস্তটা বুদ্ধিতে পরিপূর্ণ। এখানে চরিত্রীতি ব্যবহৃত হয়েছে। আমরা আরেকটি উদাহরণ দেখব ঘরে বাইরে। ঘরে বাইরে উপন্যাসেও কিন্তু আমরা চরিত্রীতির উদাহরণই দেখতে পাবো। আমরা একটু শেষ দিককার কয়েকটি লাইন পড়ছি, দেখুন। ছাদের উপর পড়ে রাত্রি কেটে গেল, সকালে যখন বুঝলুম স্বামী এতক্ষণে উঠে চলে গেছেন, তখন সর্বাঙ্গে শালমুড়ি দিয়ে আস্তে আস্তে ঘরের দিকে চলল। এখানেও দেখুন চরিত্রীতে ব্যবহৃত হয়েছে, তার সঙ্গে সঙ্গে ওই স্ত্রীর মতোই চললুম, বুঝলুম এই ধরনের কথ্য রীতির ব্যবহার আমরা দেখতে পাই, যা মূলত রাঢ়ী উপভাষার উদাহরণ। আমাদের একদম শেষ পর্বের একটি সংরূপ প্রবন্ধ। আমরা প্রথমে আলোচনা করব রবীন্দ্রনাথের ভাষার কথা প্রবন্ধটি সম্পর্কে। রবীন্দ্রনাথ ভাষা নিয়ে কি বলছেন? এমন সময় যারা শিক্ষার সঙ্গে ভাষার মিল ঘটাইতে বসিলেন, বাংলা চলিত গদ্য লইয়া কাজ চালানো তাদের পক্ষে অসম্ভব হইল। শুধু যদি শব্দের অভাব হইতো তবে ক্ষতি ছিল না, কিন্তু সবচেয়ে বিপদ এই যে নতুন শব্দ বানাইবার শক্তি প্রাকৃত বাংলার মধ্যে নাই। তার প্রধান কারণ বাংলায় তদ্ধিত প্রত্যয়ের উপকরণ ও ব্যবহার অত্যন্ত সংকীর্ণ। প্রার্থনা সংস্কৃত শব্দ তার খাঁটি বাংলা প্রতিশব্দ চাওয়া। সাধুরীতির ব্যবহারই দেখতে পাই। দেখুন এখানে রবীন্দ্রনাথ নিজেও বলছেন প্রথম লাইনেই যে চলিত গদ্য নিয়ে কাজ করা খানিক অসম্ভব, কিন্তু এই রবীন্দ্রনাথকে পরবর্তীকালে আমরা চলিত রীতি ব্যবহার করতে দেখব এবং যা ব্যবহারের মধ্যে দিয়ে তিনি বাংলা সাহিত্য রচনার ক্ষেত্রে এক নতুনত্বের আমদানি করেছিলেন। আমরা প্রাচীন সাহিত্য এই প্রবন্ধ গ্রন্থের দুটি উদাহরণ দেখব। প্রথমে দেখব শকুন্তলা। এই অংশটি পড়লে আপনাদের বঙ্কিমচন্দ্র রচিত প্রবন্ধের কথা মনে পড়বে, শকুন্তলা, মিরান্দা এবং দেশদেমনা। তুলনামূলক সাহিত্য রচনা যে রীতি বঙ্কিমচন্দ্রের হাত ধরে সূচিত হয়েছিল, তার একটি প্রভাব আমরা এখানে দেখতে পাই। টেম্পেস্টে শক্তি, শকুন্তলায় শান্তি, টেম্পেস্টে বলের দ্বারা জয়, শকুন্তলায় মঙ্গলের দ্বারা সিদ্ধি, টেম্পেস্টে অধ্যপথের ছেদ, শকুন্তলায় সম্পূর্ণতায় অবসান। আবার পাশাপাশি দেখুন কাদম্বরী প্রবন্ধটি যদি আমরা পাঠ করি তাহলে দেখতে পাবো এখানে প্রচুর পরিমাণে তৎসম শব্দ ব্যবহৃত হয়েছে, সংস্কৃত গ্রন্থি শব্দ ব্যবহৃত হয়েছে। তার বড় কারণ এই কাদম্বরী একটি সংস্কৃত কাব্য এবং যা বাণভট্ট রচিত, বাণভট্টের যে সমাসবদ্ধ পদ রচনা রীতি, তার প্রভাব কিন্তু রবীন্দ্রনাথের রচনাতেও দেখতে পাই। আমরা একটু শেষ দিককার কয়েকটি লাইন পড়ছি। তরুণ যৌবনা কন্যা অসুর গৃহীত অমৃত অপহরণের জন্য কপট পটু বিলাসিনী বেশধারী ভগবান হরির ন্যায় সে শ্যামবর্ণা, যেন একটি সঞ্চারিণী ইন্দ্র নীল মণিপুত্তলিকা। পরেই বুঝতে পারছেন যে প্রচুর পরিমাণে তৎসম শব্দ, সমাসবদ্ধ পদ এখানে ব্যবহৃত হয়েছে।
আমরা আরেকটা উদাহরণ দেখব, ছেলে ভুলানো ছড়া ১। আপনারা যারা পরবর্তীকালে পড়ে দেখবেন, ছেলে ভুলানো ছড়া ১ এবং ছেলে ভুলানো ছড়া ২ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত অত্যন্ত জনপ্রিয় দুটি প্রবন্ধ। আমরা ছড়াকে মেঘের সঙ্গে তুলনা করিয়াছি, উভয়ই পরিবর্তনশীল। বিবিধ বর্ণে রঞ্জিত বায়ু স্রোতের যদৃচ্ছা ভাসমান দেখিয়া মনে হয় নিরর্থক। ছড়াও কলা বিচার শাস্ত্রের বাহির, মেঘ বিজ্ঞান ও শাস্ত্র নিয়মের মধ্যে ভালো করিয়া ধরা দেয় নাই। এখানেও দেখুন ছড়ার সঙ্গে মেঘকে তুলনা করা হচ্ছে, আমরা একটা তুলনামূলক রীতি এখানে দেখতে পাই এবং তার পাশাপাশি বেশ কিছু তৎসম শব্দের প্রভাবও কিন্তু এখানে লক্ষণীয়। বিহারীলাল সম্পর্কে রবীন্দ্রনাথ আলোচনা করেছেন আধুনিক সাহিত্য প্রবন্ধ গ্রন্থে। এখানেও মূলত সাধু গদ্য রীতি ব্যবহৃত হয়েছে। আবার যখন আমরা কালান্তর প্রবন্ধ গ্রন্থটি পাঠ করব, সেখানে দেখব যেহেতু কালান্তর একটি পরবর্তীকালীন রচনা, এখানে চলিত গদ্য রীতি ব্যবহৃত হয়েছে। হিন্দু মুসলমান অত্যন্ত জনপ্রিয় একটি প্রবন্ধ, এটি কালিদাস নাগকে লিখিত একটি চিঠি। এই প্রবন্ধটির কিছু উদাহরণ আমরা দেখে নেব। আমি যখন প্রথম আমার জমিদারি কাজে প্রবৃত্ত হয়েছিলুম, তখন দেখেছিলুম কাছারিতে মুসলমান প্রজাকে বসতে দিতে হলে জাজিমের এক প্রান্ত তুলে দিয়ে সেইখানে তাকে স্থান দেওয়া হতো। ভারতবর্ষের এমনই কপাল যে এখানে হিন্দু মুসলমানের মতো দুই জাত একত্র হয়েছে। ধর্মমতে হিন্দুর বাধা প্রবল নয়, আচার প্রবল। আচারে মুসলমানের বাধা প্রবল নয়, ধর্মমতে প্রবল। এখানে চলিত গদ্য ব্যবহৃত হলেও দেখুন রবীন্দ্রনাথ এখানে দেখেছিলুম, হয়েছিলুম এই শব্দগুলি ব্যবহার করেছেন, যা রাঢ়ী উপভাষার লক্ষণ। রবীন্দ্রনাথ নিজে যেহেতু কলকাতা শহরে বেড়ে উঠেছেন, কলকাতার মানুষ, তাই স্বাভাবিকভাবেই তার নিজের কথা বলার যে ভঙ্গি, কথা বলার যে স্টাইল, তাতে রাঢ়ী উপভাষার প্রভাব লক্ষণীয়। এবার রবীন্দ্রনাথের এই ভাষা শৈলী বা রচনার ধারা সম্পর্কে আমরা সংক্ষেপে একটু আলোচনা করে নিই। আমরা দেখেছি যে এক দীর্ঘ সময় ধরে রবীন্দ্রনাথ ভাষা সাহিত্য চর্চা করেছেন। তার ফলে রবীন্দ্রনাথের সাহিত্য চর্চার ধারায় বিভিন্ন বিবর্তন সংগঠিত হয়েছে। এক প্রাথমিক পর্যায়ে তিনি যেমন সাধু রীতি রচনা করেছেন, তেমনি পরবর্তী পর্যায়ে তিনি চলিত রীতিতে সাহিত্য রচনা করেছেন। কালগত, বিষয়গত, পর্যায়গত, সংরূপগত বৈচিত্র্যের সূত্রেই বিভিন্ন পার্থক্য সূচিত হয়েছে। ১৯ শতকে স্বাভাবিক নিয়মেই প্রাথমিক পর্বে রবীন্দ্রনাথ সাধু রীতিতে সাহিত্য রচনা করেছেন। পরবর্তীতে সবুজপত্র পত্রিকা এবং প্রমথ চৌধুরীর হাত ধরে বাংলা সাহিত্যে চলিত গদ্য রীতি ব্যবহারের প্রভাব দেখা যায় এবং রবীন্দ্রনাথের রচনাতেও আমরা এই চলিত গদ্য রীতির ব্যবহার দেখতে পাই। রবীন্দ্রনাথের গদ্য ভঙ্গি, রবীন্দ্রনাথের রচনার স্টাইল সেই সময়কার লেখক, সাহিত্যিক, কবিদেরকে ভীষণভাবে প্রভাবিত করেছিল, যার ফলে এই সময় রবীন্দ্র অনুসারী সাহিত্যিক সমাজ গড়ে ওঠে এবং রবীন্দ্রনাথের লেখার বৈশিষ্ট্য, লেখার স্টাইল দীর্ঘদিন পর্যন্ত বাংলা সাহিত্যে অনুসৃত হয়েছে। আমরা এই পর্বে বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথের প্রভাব সম্পর্কে আলোচনা করলাম এবং তার পাশাপাশি রবীন্দ্রনাথের বিভিন্ন রচনার দৃষ্টান্ত বা উদাহরণের সাহায্যে রবীন্দ্রনাথের ভাষা শৈলী, রবীন্দ্রনাথের ভাষা চর্চার ধারা, বিবর্তনের ধারাগুলিকে বোঝবার চেষ্টা করেছি। আমাদের আলোচনার ভিত্তিতে বেশ কতকগুলি সম্ভাব্য প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরেছি। যেমন বিষয় বৈচিত্র্যের ভিত্তিতে রবীন্দ্রনাথের রচনা শৈলী থেকে কোনো পার্থক্য সূচিত হয়? যদি হয় তাহলে আপনাদের মতামতটি ব্যক্ত করুন। বা কালগত পার্থক্যের ভিত্তিতে রবীন্দ্রনাথের সাহিত্যে কতখানি প্রভাব লক্ষিত হয়, এই সম্পর্কে আলোচনার কথা বলা হচ্ছে। আমাদের মনে হয় যে আমরা এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করলাম রবীন্দ্রনাথের বিভিন্ন সাহিত্য সংগ্রহগুলি সম্পর্কে, তাদের ভাষা বৈশিষ্ট্য সম্পর্কে যে আলোচনা করলাম, সেই আলোচনার ভিত্তিতে আপনারা এই উত্তরগুলি প্রস্তুত করতে পারবেন। এবং আপনাদের আরো ভালো জানা বোঝার জন্য আমরা বলবো যে বিভিন্ন সাহিত্যের ইতিহাস বই আপনারা পড়তে পারেন এবং আমাদের এই স্ক্রিনে যে বইগুলি আপনারা দেখতে পাচ্ছেন সেই বইগুলি পড়ার জন্য, আরো বিস্তারিত জানার জন্য বলবো। এবং তার পাশাপাশি অবশ্যই যে বিষয়টি বলা, যে আমরা সামান্য কিছু উদাহরণ আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। রবীন্দ্রনাথের সাহিত্য শৈলী, রবীন্দ্রনাথের গদ্য শৈলী, ভাষা বৈশিষ্ট্য বোঝার জন্য রবীন্দ্রনাথের সাহিত্য পাঠ আরো বেশি পরিমাণে প্রয়োজন। তাই রবীন্দ্রনাথের রচনাবলী, রবীন্দ্রনাথের বিভিন্ন উপন্যাস, ছোট গল্প, প্রবন্ধ, এইগুলি পাঠ করলে আপনার রবীন্দ্রনাথের ভাষা শৈলী সম্পর্কে, বৈশিষ্ট্য সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবেন। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি।